তাহলে প্যারাগ্রাফসে প্রথমে দেখেন যেটা আছে সেটা হচ্ছে বুলেটস, ঠিক আছে? বুলেটস বুলেটস বলতে বিভিন্ন ধরনের আহ, আপনি যখন একটা ডকুমেন্ট লিখতে যান ওইখানকার কিছু কি পয়েন্ট যদি থাকে সেটা আমরা হাইলাইট করে দেই। যেমন আপনি যদি ওই যে পিছনের দিকে একটু খেয়াল করেন নিয়মাবলী লেখাটা আছে ওইখানে স্টার মার্ক দ্বারা কি করে দিছে, বিষয়গুলোকে হাইলাইট করে দিছে যে আলাদা আলাদা বিষয় এগুলোকে ইম্পর্টেন্ট দেওয়ার জন্য আমরা এরকমটা করতে পারি। আমি যদি কোনো টেক্সট নিয়ে আসি একটু, টেক্সট ডেস্কটপ মাই ক্লাস মাইক্রোসফট ওয়ার্ড। আচ্ছা, এই টেক্সট নিয়ে আসলাম। তাহলে এই টেক্সটটাকে আপনাকে বুলেটস করতে গেলে মনে করেন এইখান থেকে আমি কয়েকটা কি পয়েন্ট বের করতে চাই, তার জন্য আমি ইন্টার দিয়ে নিচে আসলাম, এতটুকু করে নেই, ছোট ছোট করে নেই, এইভাবে আমি কয়েকটা মনে করেন পয়েন্ট তৈরি করলাম। যেহেতু আমার ডামি টেক্সট, আমার কাছে আগে থেকে টেক্সট নাই, বা কোন ধরনের টেক্সট হবে সেটা আমার কাছে নাই, এরকম কিছু পয়েন্ট দিলাম, তাই না? তাহলে এই পয়েন্টগুলোকে আমরা চাইলে এইখান থেকে বুলেটস দিতে পারি। তাহলে বুলেটসটা কিরকম, আমি তিনটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখান থেকে মনে করেন এই ধরনের বুলেট দিতে পারি, এটা বুলেটস দিতে পারি, এরকম বুলেটস দিতে পারি। তাহলে এরকমটা অনেক ক্ষেত্রে আমরা লেখার সময় লিখি না, তারপরে চেক মার্ক দিতে পারি, এরকম এরকমটা হইতে পারে। তাহলে এইভাবে আমরা চাইলে বুলেটস দিতে পারি, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এগুলো আপনি চেঞ্জও করতে পারেন, অন্যটাও দিতে পারেন, এক একটা এক এক রকম করে যদি দিতে চান আলাদা আলাদা সিলেক্ট করে সেটাও আমি চাইলে দিতে পারি, সেটা তো কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তাহলে আমার যদি আলাদা ডিফারেন্ট দেওয়ার দরকার হয় সেটাও আমি চাইলে দিতে পারবো। বুলেটস এর পরের অপশনটা হচ্ছে নাম্বারিং। বুলেটস তো বিভিন্ন আইকন দ্বারা, তাই না? এখানে বিভিন্ন ধরনের আইকন আছে, এগুলো দ্বারা আমি চাইলে দিতে পারি। এইখানে আছে নাম্বারিং। নাম্বারিং বলতে এই যে নাম্বার দ্বারা, এবিসিডি দ্বারা, তারপরে এটা ল্যাটিন সংখ্যা দ্বারা, এই ধরনের অপশনস দ্বারা আমরা চাইলে বুলেটস ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম এইখানে নাম্বার দ্বারা, তারপরে অ্যালফাবেট দ্বারা, এরপর রোমান সংখ্যা দ্বারা আমরা চাইলে বুলেটস ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তাহলে এটাকে বললাম কি, এটা নাম্বারিং। আগেরটা ছিল বুলেটস, ঠিক আছে? তাহলে এটা নাম্বারিং, আমি চাইলে নাম্বারিং করতে পারি। নাম্বারিং যেহেতু মানে সিরিয়ালি যেহেতু হয়, এ বি সি ডি এগুলো যেহেতু সিরিয়ালি হয়, অতএব এটা হলো নাম্বারিং। আচ্ছা, এই দুইটা অপশন ছিল, বুলেটস এর মতো করতে চাইলে বা নাম্বারিং করতে চাইলে আমরা করতে পারি। আচ্ছা, এখন যেটা হলো সেটা আসেন, আমি এই দুইটা লাইন, এখন আসলাম অ্যালাইন অপশনে। খেয়াল করেন, আমরা নিচের দিকে তাকানোর দরকার নাই, এইখানে খেয়াল করেন, এতটুকু থাক, এইখান থেকে এতটুকু তিনটে লাইন নিলাম, এই লাইনগুলো খেয়াল করেন। এখন যেভাবে আছে এটা হচ্ছে লেফট অ্যালাইন, তার মানে ডান বাম পাশে কি আছে, সমানভাবে আছে না, টেক্সট গুলো এক সাইজে আছে। ডান পাশে কিন্তু তা নাই, সমান আছে। তাহলে এটা হচ্ছে অ্যালাইন, লেফট অ্যালাইন। কোন অ্যালাইন? এই যে এইখানে খেয়াল করেন, এইখানে কিন্তু ওই অপশনসটাই করা আছে, তাই না? এই আইকন দ্বারা ওইটাই বুঝাচ্ছেন আমাকে। তাহলে এইটা আছে, এই আইকনে দেখেন সিলেক্ট করা আছে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আইকনে যদি আপনি নেন অ্যালাইন লেফট দেখাবে, বুঝতে পারছেন? তার মানে বাম পাশে সমান থাকলে সেটা হলো লেফট অ্যালাইন। আমি যদি একটা পেজের ডান পাশে সমান করতে চাই সেটা হলো রাইট অ্যালাইন। তাহলে খেয়াল করেন, এই দিকটা সমান আছে, এই পাশে এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে যেই পাশে সমান থাকবে সেই পাশে লেফট অ্যালাইন, যে পাশ সেই পাশে অ্যালাইন আমরা মেনটেন করবো। এই পাশে ডান পাশে আছে, অতএব ডান লেফট রাইট অ্যালাইন। আর যদি লেফট সাইডে সমান থাকতো তাহলে লেফট অ্যালাইন। ক্লিয়ার? অ্যাসেসমেন্ট নেই, ক্যান্সেল হলো। এই যে ই হলো ই ভাই, আসান আবিব ভাই দিছে। না না, আপনার না, ওই ইয়ে ঠাকুরগার 28 তারিখ নিছে, পরীক্ষার আগে ইয়ে ঈদের আগে নিবে না।
সেই জন্য 14 তারিখে অ্যাসেসমেন্ট ছিল না, ঈদের আগে হয়ে গেছিল ওটা, ওইটা 28 তারিখ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দেবেন। তাহলে দেখেন এই দুইটা লাইন আমি লেফট অ্যালাইন করে দিলাম, এটা রাইট অ্যালাইন থাকলো। আবার যদি চাই আমি একটা পেজের মাঝামাঝি অবস্থান থেকে লিখতে চাই, তাহলে সেটা আমি করে দিতে পারি সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইন বলতে আমি যদি এই টেক্সটটা সিলেক্ট করি, সিলেক্ট করে এইখান থেকে দেখেন মাঝের যেটা, তাহলে মাঝামাঝি হয়ে গেল। এইখান থেকে এই পাশে গ্যাপ যতটুকু, এই পাশ থেকে এই পাশের গ্যাপ ততটুকু। আবার খেয়াল করেন এইখান থেকে লেটার যতটা কম আছে এইখান থেকেও সেম ভাবে কম আছে। তাহলে এটা হলো লেফট অ্যালাইন, এটা সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। বুঝতে পারছেন অ্যালাইন? আচ্ছা, তাহলে এইটা গেল অ্যালাইন। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। কি অপশন? জাস্টিফাই বলতে দুই সাইড থেকেই সমান অবস্থায় থাকে। দেখেন এইটা যেমন টেক্সটটা আছে, এটা আছে জাস্টিফাই আকারে, তাহলে দুই সাইড থেকেই কি আছে? সমান আছে। এটা হলো জাস্টিফাই। যদি আমার টেক্সট লেফট অ্যালাইন করা থাকে, যদি বলে যে আমাকে জাস্টিফাই করে দিতে হবে, তাহলে আমি টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই জাস্টিফাই অপশনে ক্লিক করে দিলেই জাস্টিফাই হয়ে যাবে। তার মানে দুই সাইড থেকে সমানভাবে আছে। বুঝতে পারছেন? তাহলে এটা একটা অপশন। আচ্ছা, নিচে আসেন। এইখানে পরের অপশনসটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্ব সেইটা এখানে আমাকে বুঝাইছে। তাহলে আমি যদি এইটা সিলেক্ট করি, এইখানে আমি এই যে এইখানে অ্যাপ্লাই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। খেয়াল করেন এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আরোতে ক্লিক করলাম মোর অপশনস, তাহলে এটা আছে 1, তাই না? এটা সিলেক্ট করে দিলাম, এটা দিলাম 1.15, এটা সিলেক্ট করলাম, এটা দিলাম 1.5। খেয়াল করেন এইটার মাঝে পার্থক্য, এইটার মাঝে পার্থক্য আছে, এইটার মাঝে লাইনের পার্থক্য আছে। এটা একদম চাপাচাপি অবস্থায় আছে, এটা একটু লুজ অবস্থায় আছে, এটা আর একটু লুজ অবস্থায় আছে, তাই না? তাহলে এইভাবে আমরা চাইলে স্পেসিং মেনটেন করতে পারি। আমরা এই যে গ্রুপ অপশনসটা আছে, এইখানে দেখেন ফন্টেরও গ্রুপ আছে। এইখানে ক্লিক করে দিলে এইখানে যেগুলো আছে সেগুলাই একটু অ্যাডভান্স লেভেলে এইরকম ভাবে আসে। ঠিক আছে? তার মানে এইখানে স্টিক থ্রো, এইখানে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট সবগুলো অ্যাপ্লাই করা যায়। এখানে স্মল ক্যাপস নাকি ক্যাপিটাল এইভাবে আপনি চাইলে মেনটেন করে এইখানেও লিখতে পারেন। সেম ভাবে প্যারাগ্রাফের এই কর্নারে ক্লিক করলে এটার একটা গ্রুপ ওপেন হয়। এইখানে খেয়াল করেন এই যে স্পেসিং লেখা আছে, তার মানে এইখানে সিলেক্ট করা অবস্থায় যদি আপনি আসেন, আমি যদি সিলেক্ট করে নিই এই টেক্সটটা, এখন আপনি মনে করেন যে আমি এইখানে তো কিছু ডিফল্ট ভাবে দেওয়া আছে 1.5, আমাকে বললো যে 1.25 দিতে হবে লাইন স্পেসিং, তাহলে আমি কিভাবে দেব? লিখে দেব। সেটা কোথায় লিখবো? এই যে আরোতে ক্লিক করে এইখানে ক্লিক করে মোর অপশনসে যাব, এইখানে আইসা দেখেন স্পেসিং অপশনসটা আইসা এইখানে আমরা লিখবো অ্যাট এর জায়গায় অ্যাট, অ্যাটের এখানে লিখে দেবো 1.25। বুঝতে পারছেন? এইরকমও লেখা থাকতে পারে যে লাইন স্পেসিং মাল্টিপ্লাই, এরপরে এইখানে থাকবে 1.125, এরকম লিখে দেওয়া থাকতে পারে। এখন যখন করে দিলাম, তখন খেয়াল করেন আগের চেয়ে কিন্তু আরেকটু, আগে ছিল 1.5, এখন 1.25 হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা চাইলে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংটা মেনটেন করতে পারি। ক্লিয়ার বিষয়টা? এরপরে আছে এইখানে আছে শেডিং। আচ্ছা, কতদিন আমরা দেখছিলাম হাইলাইট কালার, দেখছি না? আচ্ছা, হাইলাইট কালার আরো দেখছিলাম হলো ফন্ট কালার। এগুলো হচ্ছে কালার নিয়ে কাজ দুইটাই। একটা হচ্ছে ফন্টকে কালার করে, আর একটা ফন্টের নিচে হাইলাইট করে দেয়। ঠিক আছে? আর আজকে যেটা হলো এটা হলো শেডিং। ফন্ট কালার হাইলাইট কালারটা দিয়ে খেয়াল করেন, হাইলাইট কালারটা যখন করলাম এটা একটা লাইন আকারে কি হয়েছে? কালার হয়েছে, লাইন ধরে ধরে। আর শেডিংটা ইউজ হয় মনে করেন একটা পুরো প্যারাগ্রাফটাকেই কালার করে ফেলবে। যদি আমি অ্যাপ্লাই করে দেখাই, তাহলে এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে এইখান থেকে শেডিং, আমি যে কোনো ধরনের শেডিং দিতে পারি। বুঝতে পারছেন? এরকম একটা শেডিং দিতে চাই, তাহলে দেখেন পুরো প্যারাগ্রাফটাকেই কালার করে ফেলছে, কোনো কিন্তু গ্যাপ নাই। আপনি যদি স্পেসিং বাড়ায় দিয়ে দেখেন, তাহলেও এটার মাঝে গ্যাপ খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? তাহলে এটার নাম কি? শেডিং। শেডিং এও কাস্টম কালার আছে। আমাকে যদি বলে শেডিং থেকে কাস্টম কালার করতে হবে, তাহলে মোর অপশনস, মোর থেকে কাস্টম, কাস্টমাইজে যত যত পয়েন্ট দিতে বলে তত পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে এইটা
কাস্টম কালার আমাকে তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে এই পাশের অপশনসটা হচ্ছে বর্ডার। আমরা চাইলে যে কোনো একটা প্যারাগ্রাফ বা যে কোনো অপশনসটাকে বর্ডার করে ফেলতে পারি। যদি আমি লাইন আকারেই করে দেখাই, এইখানে এইটুক জায়গাকে আমি বর্ডার করে ফেলতে পারি। এটা সিলেক্ট করে নিলাম বর্ডারস থেকে। এইখানে দেখেন অল বর্ডার নামে একটা অপশনস আছে, এইটা সিলেক্ট করে দিলে বর্ডারটা হয়ে যায়। বুঝতে পারছেন? তার মানে একটা লাইন দ্বারা বর্ডার হয়েছে। আমি আবার সিলেক্ট করলাম। আমি মনে করেন এই ধরনের বর্ডার চাচ্ছি না, আমি অন্য ধরনের বর্ডার চাচ্ছি, ডট ডট দিয়ে বর্ডার চাই। তাহলে এই যে অ্যারোতে ক্লিক করলাম, নিচে দেখেন বর্ডার এন্ড শেডিং নামে একটা অপশনস আছে। ঠিক আছে, তাহলে এটাতে গেলাম। এইখানে দেখেন স্টাইল, এই যে ডট ডট আছে, আপনি চাইলে এইভাবে বর্ডার দিতে পারেন। বিভিন্ন ধরনের অপশন আছে, আপনার যেটা মনে হয় ভালো লাগতেছে সেটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। মনে করেন আমি যেহেতু ডট ডট দিতে চাই, তাহলে এটা দিতে পারি। ওকে করে দিলাম। এই তো ডট ডট আকারে একটা বর্ডার হয়ে গেছে। তাহলে কোনো জিনিসকে যদি, কোনো লাইনকে যদি আমার হাইলাইট করে দিতে হয়, যে বর্ডার দ্বারা হাইলাইট করে দিতে হবে, তাহলে এইভাবে আমি চাইলে করে দিতে পারি। বুঝতে পারছেন বিষয়? এটা চাইলে আমি আবার ফির থিনটা বাড়াইতে পারি, মানে এটা তো চিকন অবস্থায় আছে, বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমি আরোতে ক্লিক করে বর্ডার, বর্ডার থেকে আমি মনে করেন যে এইবার দিলাম এইরকম ডট বা এইরকম ডট। এইখান থেকে এই যে দেখেন ওয়েথ, ওয়েথ মানে এই যে মোটা থিনটা বাড়াইতে পারেন, এটাই 1 ইঞ্চ করে দিতে পারেন, 1.1 হাফ পিটি করে দিতে পারেন। এরকম করে অ্যাপ্লাই করে আপনি দিতে পারেন। তাহলে দেখেন, পিটি বলতে যে কি বোঝায়, মানে এইটা হলো পিক্সেলস হইতে পারে এরকম, এত পিক্সেলস এরকম হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এই ফন্টের ক্ষেত্রে আমরা পিটি ইউজ করি। আচ্ছা, এইখানে দেখেন, তাহলে আমরা যেটা দেখলাম যে বর্ডার এন্ড শেডিং থেকে আমরা স্টাইল পরিবর্তন করতে পারি। এরপর ওয়েথটা পরিবর্তন করতে পারি, যে মোটা বা চিকন করে রাখতে পারি। এখানে কালার্স এর অপশন আছে, আপনি যদি অন্য কোনো কালার্স ইউজ করতে চান সেইটাও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন বর্ডারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এইটা একটা অপশনস আছে। তাহলে এইভাবে আমরা চাইলে বর্ডার দিতে পারি। বর্ডারের পরে আসেন, এইখানে আসেন, ইনডেনশন নামে দুইটা অপশনস আছে, একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ। ইনডেনশন, ইনডেনশনটা কি? আচ্ছা, একটা লাইন থেকে একটু লেখাগুলোকে একটু দূরে সরায় রাখার জন্য, যেমন এটা আমরা বুলেটস ইউজ করছি, তাই না? আচ্ছা, বুলেটসটা যখন ইউজ করি নাই তখন আপনি দেখছেন যে লেখাটা আমার সাথে এই বরাবর ছিল, কিন্তু এদিক সরে গেছে, তাই না? যদি আমি বুলেটস না ইউজ করে দেখাইতাম, দেখেন এইখানে আছে না, তাহলে হঠাৎ করে এইদিকে সরে যাচ্ছে কেন? এখানে ইনডেনশনের একটা ইউজ অটোমেটিক্যালি করে নিচ্ছে। ইনটেনশনটা হলো এটাই, যে একটা লাইন থেকে একটু লাইনগুলো আরেকটা বাকি লাইনগুলো একটু সরে ইউজ করা বা দূরে ইউজ করা। সেটা আমরা এখান থেকে করতে পারি। অ্যারো দ্বারা বুঝতে পারতেছেন যে এটা এই দিকে যাবে, এটা এই দিকে যাবে, তার মানে একটা লেফট অ্যারো একটা রাইট অ্যারো। তার মানে লেফটের দিকে আমি যদি মুভ করাইতে চাই, অ্যালাইন বরাবর এইটা বরাবর করলাম, তাহলে লেফটের দিকে প্রেস করলাম, তাহলে এটা হলো ডিক্রিজ। আপনি যদি ইনক্রিজ করতে চান, এদিকে বাড়াইতে চান, এইভাবে আমরা চাইলে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ দুইটা ইউজ করে ইনডেনশনটা ইউজ করতে পারি। আমি আবার লিখে দেওয়ার জন্য, মনে করেন যে আমার ইনডেনশন দিতে বললো 0.75, তাহলে আমি কিভাবে দেবো? 0.75 দিব। এই যে গ্রুপে আসলাম, বললাম এই যে স্পেসিং এর ক্ষেত্রে যেরকম সেই রকম এইখানে প্যারাগ্রাফের অপশনসটাতে আসলাম, এইখানে অপশনসটা দেখেন ইনডেনশন। বুঝতে পারছেন? বললাম যে 0.75, তাহলে এইটা তো হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখানে আসতে হবে এবং এখানে মনে করেন আমি 1 দিতে চাই, এখন 1 দিলাম, 1 দিয়ে ওকে করে দিলাম। তাহলে এইটা 1% ইনটেনশন হয়ে গেছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইভাবে চাইলে আমরা ইনটেনশনটাও ইউজ করতে পারি। তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের। এরপরে যখন জব শুরু করব তখন কিন্তু এগুলো সবগুলো কাজে লাগবে। ঠিক আছে? যদিও এইভাবে বেসিক ধরে ধরে কোনো ক্লাস করাই না, শীট দেখে দেখে ক্লাস করানো হয়, কিন্তু আমি যেটা মনে করি যে বেসিক ধরে ধরে যদি করানো হয় তাহলে শীট করানোর চেয়ে এটা ভালো হবে। পরবর্তীতে আপনাদের যদি শীটে কম সময় দেওয়া হয় তারপরে আপনারা বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে ইনটেনশন ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ আপনার যদি কমানো বা বাড়ানোর দরকার হয় সেটা আমরা এখান থেকে করতে পারি, অথবা গ্রুপ থেকে অ্যাপ্লাই করতে পারি কতটুকু দিতে চাই। আমি যেটা বললাম যে 0.75 সেটা দিতে চাইলে সেটাও আমি চাইলে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা হলো ইনটেনশন। আচ্ছা, এরপরে এইটা অপশনসটা আছে সর্ট। সর্টের কাজ হচ্ছে, দেখেন আমি যদি কোনো একটা বিষয় এলোমেলো অবস্থায় থাকে, যেমন 1 লিখলাম, 5 লিখলাম, 4 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 6 লিখলাম, এলোমেলো অবস্থায় আছে না? এই জিনিসগুলোকে যদি সাজাইতে চাই তাহলে আমরা সর্ট অপশনের ইউজ করতে হয়। তাহলে সর্টটা কিভাবে কাজ করে? দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে
দেখেন শর্ট অপশনে গেলে এইখানে দেখাচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, 1 2 3 4 এইভাবে যাবে। ডিসেন্ডিং মানে অপোজিট, 6 5 4 এইভাবে আসবে, বুঝতে পারছেন? তাহলে আমি টেক্সটগুলোকে সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে শর্ট অপশনে যাব। এইখান থেকে অ্যাসেন্ডিং আকারে সাজাইতে যাচ্ছি আমি, তাহলে অ্যাসেন্ডিং করে দিলাম। তাহলে দেখেন 1 2 3 4 5 6 এভাবে সিরিয়ালি হয়ে গেল। আমার যদি মনে হয় না আমি বললো যে ডিসেন্ডিং করতে হবে, তাহলে আমি বড় থেকে ছোট করে দেবো। এইখানে আইসা আমি শুধু এটা ডিসেন্ডিং করে দেব, ওকে করে দেব। এই জিনিসটা এক্সেল এর ক্ষেত্রে কাজে লাগবে। এইখানেও আমরা ওয়ার্ডেও অনেক সময় কাজে লাগতে পারে। আমার নাম্বার যদি এইখানে লেখাও থাকতো কিছু, সেই ক্ষেত্রে যদি আমি সাজাইতে চাইতাম সেক্ষেত্রেও আমি সাজাইতে পারি। তাহলে এটার নাম কি বললাম? সর্ট। সর্টের কয়টা অপশনস? কি কি? অ্যাসেন্ডিং মানে কি? হ্যাঁ, ডিসেন্ডিং। বুঝতে পারছেন? তাহলে এটা হলো সর্ট অপশন। আমরা চাইলে সর্ট অপশনটা ইউজ করে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় ভাবে সুন্দরভাবে সাজাইতে পারি। আচ্ছা, এইখানে শো অ্যান্ড হাইড নামে একটা অপশন আছে, খুবের কাজের কোনো অপশনস না, শুধু শুধু দিয়ে রাখছে। এটা হচ্ছে কোথায় কোথায় আপনি ইন্টার ইউজ করছেন সেটা আপনি দেখার জন্য এটা ইউজ করতে পারেন, যে এইখানে এখানে স্পেস বা ইন্টার ইউজ করে আমি নিচে গেছি, তাহলে এইভাবে এটা শুধু দেখতে পারি। কখনো যদি এটাতে প্রেস হয়ে থাকে আপনি শুধু এটা তুলে দিবেন, তাহলে হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে খুব বেশি আলোচনা নাই, আজকে আমরা এইটুকু একটু শেষ করে দিই নাকি? দেখেন, হ্যাঁ ওইগুলা নিয়ে পরে আলোচনা করব। ফরম্যাট প্রিন্টার কেন, এগুলো সব বিষয় নিয়ে আলোচনা করবো, হোমের সব বিষয়। হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এই বিষয়গুলো সবগুলো নিয়ে আলোচনা হবে। কারণ এই চারটা বিষয়ের মধ্যেই সবকিছু আছে, আরেকটা হচ্ছে ফাইলে কিছু আছে। বাকি যেগুলো আছে রেফারেন্স, এইখানে হালকা একটা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, এত সব ধরে ধরে আলোচনা করার কিছু না এখানে। মেল মাস্টার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এইটা অবশ্যই আমাদের শিখতে হবে, খুব ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া রিভিউ, এই যে ভিউ, এইখানে এগুলো খুব আলোচনা করার বিষয় নাই, কারণ এইগুলোতে কিচ্ছু সেরকম নাই, দুই একটা অপশন আছে যেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আগে আলোচনা দেখেন, তারপরে দেখেন যে ক্লিয়ার করেন যে আপনি আপনার মানে টার্গেট যতটুকু অতটুকু হচ্ছে কিনা।